লেখিকা সুপ্তা আঢ্যর পরিণীতা। আজ আমাদের নতুন ম্যাডাম এসেছেন। তুই কি করে জানলি? এখনই দেখলাম রে, হেব্বি দেখতে জানিস, একেবারে সরস্বতী ঠাকুরের মতো। দেখিস, ঠাকুর ভেবে আবার বর টর চেয়ে বসিস না। তোরা মেয়েরা যা হ্যাংলা। পেছনের বেঞ্চ থেকে ছেলেগুলো ফুট কাটলো। চুপ কর তো, ক্লাসে এলেই দেখতে পাবি। তখন যেন আবার হাঁ করে তাকিয়ে থাকিস না। নতুন ম্যাডাম আমাদের ক্লাসটা নিলে বেশ হয়। ছেলে মেয়েদের আলোচনার মাঝে হেড স্যার নতুন ম্যামকে সঙ্গে নিয়ে ক্লাসে ঢুকতেই আলোচনা মুখর ক্লাসরুম আনন্দে বিস্ময়ে উঠে দাঁড়ালো। তোমাদের নতুন দিদিমণি বিদিশা রায়, এখন থেকে ইংরেজি ক্লাসটা উনিই নেবেন। হেড স্যার চলে যেতেই প্রাইমারি ইন্ট্রো সেরে চাকরি জীবনের প্রথম ক্লাসটা নিয়ে নিল বিদিশা। শিক্ষকতা জীবনের বাকি সবকিছু ভুলে গেলেও প্রথম দিনটা শেষ অবধি ভাস্বর হয়ে থাকে। স্বাভাবিকভাবেই প্রথম কয়েকটা দিন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের কৌতূহলের বিষয়ও। তবে কয়েকদিনের মধ্যেই ব্যক্তিত্ব আর ব্যবহারে সকলের ভীষণ প্রিয় হয়ে ওঠে বিদিশা। স্কুলে জয়েন করার পরের দিনই হেড স্যার ওকে ডেকে বললেন, ম্যাডাম, একজন টিচার ছুটিতে আছেন। সামনের সপ্তাহে উনি জয়েন করবেন, তার আগে এই কটা দিন ওনার ক্লাসগুলো আপনাকে নিতে হবে। অসুবিধা হবে না তো? নতুন চাকরিতে উপরোধে ঠেকিও গিলতে হয়, সুতরাং হাসি মুখেই সম্মতি জানালো বিদিশা। ট্রেন থেকে নেমে স্কুলে পৌঁছতে গেলে বেশ কিছুটা পথ অটোয় যেতে হয়। রোজকার মতো অটোয় বসে বাইরের লোকজন দেখছিল বিদিশা। হঠাৎ শুনল, এখনো কি আমার ওপর রাগ করে আছো? চমকে উঠে মুহূর্তে না ভেবে বলল, অনধিকার সম্পর্কে রাগের অধিকার থাকে না। বুঝলাম। তার মানে এখনো রাগ করে আছো? শুধুমাত্র পাবলিক প্লেস বলেই বেঁচে গেল অনিরুদ্ধ। তবে ওর এখানে থাকার কারণটা কিছুতেই বুঝতে পারছিল না বিদিশা। বরাবরের মতো অনিরুদ্ধর শান্ত ভাব দেখে অদম্য কৌতূহলকে দমিয়ে রাগে বিরক্তিতে বিদিশা ভাবল, কি অদ্ভুত মানুষ রে বাবা। একবার জানতেও চাইল না আমি এখানে কেন, আর ওই বা এখানে কেন। যাকগে, আমার কি। এই সব ভাবতে ভাবতে কখন যে স্কুলে পৌঁছে গেছে বুঝতেই পারেনিও। চলতি পথের শেষে অনিরুদ্ধকে স্কুলের গেট পেরোতে দেখে ওর আর বুঝতে বাকি রইল না ছুটিতে থাকা স্যার আসলে কে। সেই মুহূর্তে বিদিশার মনে হলো চাকরি ছেড়ে চলে যায়। কথায় আছে না, তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। অতি কষ্টে নিজেকে সংযত করে স্বাভাবিকভাবে স্টাফ রুমে ঢুকতেই দেখল সবাই অনিরুদ্ধকে নিয়ে ব্যস্ত। হঠাৎ সুদীপ্ত স্যার বললেন, অনিরুদ্ধ, নতুন ম্যাডামের সাথে পরিচয় হয়েছে তোমার? না, তবে একই পথের পথিক হওয়ায় আন্দাজে বুঝে গিয়েছিলাম। নমস্কার ম্যাডাম, আমি অনিরুদ্ধ ব্যানার্জি, অঙ্কের টিচার। ভেতরটা রাগে ফেটে পড়লেও খুব স্বাভাবিকভাবে দুহাত জোর করেই ব্যাগটা রেখে রেজিস্টারে মন দিল। বিদিশা বেশ বুঝতে পারছিল আজ থেকে আর কোনো কিছুই ওর কন্ট্রোলে থাকবে না। মনটা অলরেডি অবাধ্যতা শুরু করে দিয়েছে, আর সাথে পাল্লা দিচ্ছে চোখ আর কান। জোর করে চোখ দুটো খাতায় আটকে রাখলেও ওর গম্ভীর গলার আওয়াজে কান আর মন অবশ হতে চাইছিল। কি ব্যাপার বিদিশা, আজ কোনো কথা বলছো না যে? পাশ থেকে ভূগোলের শিক্ষিকা সুপর্ণাদি জিজ্ঞেস করলেন। এমনি, আসলে খাতাগুলো দেখছিলাম। আর তাছাড়া আপনারা তো বলছেন, আমি না হয় শুনি। ওর কথায় সকলে হাসলেও অনিরুদ্ধর চোখের জিজ্ঞাসু দৃষ্টি ওর নজর এড়ায়নি। ছুটির পর এক ট্রেনে ফিরলেও বিদিশা ওর মুখোমুখি হতে চায়নি। জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে একটু আনমনা হতেই হাজারো স্মৃতি ভিড় করে আসছিল। ভুলতে পারিনি বলেই আর নতুন করে মনে করতেও চায় না ও। কানে হেডফোন লাগিয়ে সানডে সাসপেন্স শুনতে শুরু করে দিল বিদিশা। এ তো গেল নায়িকার কথা, নায়কের অবস্থাটা একবার দেখে আসি। ট্রেন থেকে নেমে বিদিশাকে দূর থেকে দেখেই অনিরুদ্ধ বুঝে গিয়েছিল ওদের স্কুলে নতুন দিদিমণিটি কে। অনেকদিন পর বিদিশাকে দেখে বুকের ভেতরটা দাপাদাপি শুরু করার সাথে সাথে ব্যথায় টনটন করে উঠেছিল। কিন্তু ও যে পুরুষ, তাই ব্যথা চাপার অভ্যেস তো ওকে করতেই হবে। ব্যথা চাপতে না পারলে নাকি পুরুষ হওয়া যায় না।
খুব কাছের মানুষের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলাকে সাহিত্যের ভাষায় কি বলে জানে না অনিরুদ্ধ। বিদিশার রোষ কষায়িত চোখের বাঁকা চাউনিতে আজ আবার নতুন করে আকৃষ্ট হলো। কিন্তু সে কথা তো ম্যাডামকে বলাই যাবে না। বাপরে যা মেজাজ! নিজের মনেই হেসে ফেলল অনিরুদ্ধ। তবে বিদিশা আরো সুন্দরী হয়ে উঠেছে, ব্যক্তিত্বর সৌন্দর্যে অন্য মাত্রা দিয়েছে। বিদিশা যখন চোখের আড়ালে ছিল, পাগল মনটাকে দমিয়ে রেখেছিল অনিরুদ্ধ। আজ বিদিশাকে নতুন করে দেখে পাগল পাড়া মনটাকে কি করে শাসন করবে বুঝে উঠতে পারছিল না। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। কি ব্যাপার, এত কি ভাবছো বলো তো? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলে নাকি? সন্দীপদার কথা শেষ হবার আগেই বাংলার স্যার অলোকবাবু বললেন, বুঝলে সন্দীপ, এরেই কয় পূর্ব রাগ। তবে যাই বলো, বিদিশা দিদিমণি অন্যদের থেকে অনেক ভালো, দেখতেও বেশ মিষ্টি। লেগে পড়ো ভায়া, তেজি ঘোড়া তো। বশ মানতে কষ্ট হলেও এর আনন্দই আলাদা। কি যে বলেন না আপনারা, আমি অন্য কিছু ভাবছিলাম বলে প্রসঙ্গটা পাল্টে দেয় অনিরুদ্ধ। এই একটা ব্যাপারে ও এখনো বড্ড পজিটিভ। বিদিশার প্রশংসা অন্য কারোর কাছে শুনতেই পারে না। তবে সন্দীপদার কথা মতো রোজ নতুন করে প্রেমে পড়ে বিদিশার, আর বুকের ভেতর সদ্য প্রলেপ পড়তে শুরু হওয়া ক্ষতটা থেকে একটু একটু করে রক্তক্ষরণ শুরু হয়। আজকাল স্কুলের পর বাকি সময়টা কাটতে চায় না অনিরুদ্ধর। মনে হয় স্কুলের সময়টা 8 ঘন্টার বদলে 16 ঘন্টা হলে আরও অনেকটা সময়ও বিদিশাকে প্রাণ ভরে দেখতে পেত। রাতগুলো যেন পেরোতে চায় না। অন্ধকার রাতগুলো ঘুমহীন চোখের নোনতা জলে আরো ভারী হয়ে যায়। আলোয় ভেসে যাওয়া আকাশটা দেখে বড় হিংসে হয় অনিরুদ্ধর। আমার জীবনের কালো অন্ধকারকে তোমার আলোয় ভাসিয়ে নিয়ে যাবে? মাঝে মাঝে ভেবে পায় না, বিদিশা কি ওকে ভুলে থাকতে পেরেছে? না জানা উত্তরে ওর মনটা খাঁচার পাখির মতো ছটফট করতে থাকে। নায়ক নায়িকার অবস্থা তো দেখলাম, এখন পালের হাওয়া কোন দিকে বয় দেখা যাক। স্কুলে আজকাল আর ভালো লাগে না বিদিশার। সব সময় মনে হয় অনিরুদ্ধর অন্তর্ভেদী দৃষ্টিতে বুঝি ওর অভিনয়ের মুখোশটা খুলেই গেল, ধরা পড়ে গেল ওর সবটুকু ফাঁক। অনিরুদ্ধর ভরাট গলা, প্রাণ খোলা হাসি, যা শুনে একদিন ওই মরণ সাগরে ঝাঁপ দিয়েছিল, কানে বাজতে থাকে সর্বক্ষণ। অস্থিরতাটা চেপে রাখতে রাখতে মনও আজকাল বিদ্রোহ করছে। মাঝে মাঝে মনে হয় ওর মনটা বোধ হয় অনিরুদ্ধর হাতের মুঠোয়। সারা রাত জেগে প্রিপারেশন নেয় পরের দিনের অভিনয়ের জন্য। স্কুলে অনিরুদ্ধ স্বাভাবিক থাকলেও বিদিশা আরও গুটিয়ে নিয়েছে নিজেকে। সকলের সাথে অনিরুদ্ধর সহজ ব্যবহার কিছুতেই মেনে নিতে পারে না ও। আমরা গল্পে হাসি ঠাট্টায় সারাদিন কাটাই, তুমি নিজেকে এত গুটিয়ে রাখো কেন বলো তো? সুপর্ণাদির কথায় অপাঙ্গে ওকে দেখে অনিরুদ্ধ বলল, আমরা বোধহয় ওনার গ্রহের বাসিন্দা নই, কি ম্যাডাম ঠিক বলছি তো? এমনিতেই ও ভীষণ চুপচাপ, তুমি আর ওর লেগ পুলিং করো না ভাই। রত্না ম্যাডামের কথায় একটু স্বাভাবিক হয়ে ক্লাস 11-এর খাতায় মন দেয় বিদিশা। হঠাৎ দমকা হাওয়ার মতো অনিরুদ্ধর ভরাট গলার হাসিটা কানে আসতেই শরীর মন বিবশ হয়ে যায় ওর। চোখের জল লুকোতে মুখটা আরো নামিয়ে নেয়। চশমার কাঁচটা ঝাপসা হয়ে আসে। হঠাৎ হেড স্যারের গলার আওয়াজে চোখ তুলে তাকাতেই অনিরুদ্ধর চোখে চোখ মিলে যায়। এক মুহূর্তের জন্য থমকে যায় ওর চারপাশ। ও দৃষ্টিতে কি ছিল বুঝতে পারে না বিদিশা। দুঃখ, অভিমান, প্রেম সব গোলমাল হয়ে যায় ওর। কাল থেকে স্পোর্টসের প্র্যাকটিস শুরু হবে। আজ টিফিনের পর মাঠে গিয়ে সিলেকশন করে শুরুটা করে দিন। আর যেহেতু আমাদের কোয়েড স্কুল, স্টুডেন্টও বেশি, তাই সকলেই মাঠে থাকবেন। স্পোর্টসে প্রত্যেকের ডিউটি আমি তৈরি করে নিচ্ছি। হেড স্যার চলে যেতেই সকলে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। চড়া রোদ্দুরে কিছুক্ষণ মাঠে থাকার পরেই মাথাটা ঢিপ ঢিপ করতে থাকে বিদিশার। নতুন বলে ওর কোনো দায়িত্বও ছিল না। স্টাফ রুমে এসে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে থাকেও। গ্রানিউলের ডোজটা কি একই আছে? ওষুধটা এনেছো? অনিরুদ্ধর গলার আওয়াজে হতভম্বের মতো তাকিয়ে থাকে। পাত্তা না দিয়ে ওর ব্যাগ থেকে ওষুধটা খুঁজে বের করে বিদিশার হাতে দিল অনিরুদ্ধ। এটা খেয়ে এখানেই রেস্ট নাও, মাঠে যাওয়ার প্রয়োজন নেই। অবাক বিদিশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটু উত্তেজিত হয়ে চাপা স্বরে বলল, রোদ্দুরে তোমার মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। তোমার অসুবিধার কথাটা হেড স্যারকে তো বললেই পারতে। এক পলক ওর দিকে তাকিয়ে বিদিশা আস্তে আস্তে বলল, আমার কোনো অসুবিধা হচ্ছিল না, এমনি। থাক, মিথ্যেটা যখন গুছিয়ে বলতে পারো না, বলার দরকার নেই। কেউ জিজ্ঞেস করলে অসুবিধা লুকিয়ে কষ্ট পেও না।
কথাগুলো বলে অনিরুদ্ধ চলে যেতেই এক অসহ্য যন্ত্রণায় বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইলেও চোখটা চেপে রাখে। কত কথাই তো লুকিয়ে রেখেছে অনিরুদ্ধর থেকে। ওষুধটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই ওষুধে কষ্ট আজকাল আর কমে না। তবু ওষুধটা খেয়ে চোখ বন্ধ করে বসে রইল বিদিশা। কি ব্যাপার ম্যাডাম, শরীর খারাপ নাকি? মাথাটা একটু ধরেছে। এখন হাওয়া বদলের সময়, জ্বর টর আইলো না তো? না না, আসলে মাঠে ছিলাম, রোদ্দুরে মাথাটা ধরেছে। ছুটির পর স্টেশনে ট্রেন আসতেই সন্দীপবাবু বললেন, ম্যাডাম আজ লেডিসে না উঠে আমাদের সাথে চলুন। আমার অসুবিধা হবে না। আমাদের হবে। অনিরুদ্ধর গলার এমন স্বরে সন্দীপবাবু একবার ভ্রু কুঁচকে তাকালেন, আর বিদিশা বাধ্য মেয়ের মতো ওকে অনুসরণ করলো। ট্রেন থেকে নেমে অতি কষ্টে শরীরটাকে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডের কাছে নিয়ে আসতেই দেখল অনিরুদ্ধ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে। কোনো ভনিতা না করে আদেশের সুরে বলল, গাড়িতে ওঠো। আমি অটোয় যাব। তোমার কথা শুনবো বলে এখানে দাঁড়াইনি। আমাকে তুমি চেনো মানে? এখনো বোঝাতে হবে, গাড়িতে ওঠো। একটা দ্বিবিধা থাকলেও শরীর অবাধ্য হতে সাথ দিচ্ছিল না। বাধ্য মেয়ের মতো অনিরুদ্ধর পাশে জড়সড় হয়ে বসে পড়ে বিদিশা। চলন্ত গাড়িতে অনিরুদ্ধর ছোঁয়ায় বিদিশার শরীর মনে এক দমকা বাতাস দাপাদাপি শুরু করে দিচ্ছিল। সকলের সাথে মানসিক দূরত্ব বেড়ে যাওয়ায় চাকরি পাওয়ার পর চন্দননগরেই একটা 2 BHK ফ্ল্যাটে নিজের মতো করে থাকে বিদিশা। ওকে ফ্ল্যাটের সামনে নামিয়ে কোনো কথা না বলে অনিরুদ্ধর চলে যাওয়ায় বিদিশার একটু নরম হয়ে আসা মনটা তিতকুটে মেরে যেতে একটু সময় নেয় না। ও তাহলে শুধু সহকর্মী হওয়ার কর্তব্য পালন করছে, এতে আনন্দ হওয়াই উচিত। কিন্তু নিজের মনের খবর আর নিজের কাছেই অজানা বিদিশার। বিদিশাকে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে বাড়ি না গিয়ে গঙ্গার পাড়ে একটা সিঁড়িতে বসে অনিরুদ্ধ। গাছগাছালির ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের নরম রোদ গঙ্গার বুকে যে মায়া এঁকেছে আজ আর চোখেই পড়ল না অনিরুদ্ধর। বদলে মাইগ্রেনের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া বিদিশার মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার। ওর কষ্ট সহ্য করতে পারবে না বলেই ওকে নামিয়ে চলে আসার সময় কোনো কথা বলেনি, পাছে ধরা পড়ে যায়। বড় ইচ্ছে করছিল ওর যন্ত্রণাক্লিষ্ট শরীরটাকে 2 হাতের পাতায় আলতো করে তুলে ঘরে নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিতে। ওর ব্যথাটা কমলো কিনা কে জানে। ফোনটা হাতে নিয়ে ডায়াল করতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, না থাক। যে একা থাকতে চায় তাকে বিব্রত করাও অপরাধ। নতুন করে অপরাধী হয়ে কি লাভ? বোঝা বাড়বে বই কমবে না। আজ 3 বছর বিদিশা ডাক্তারের কাছে যায় না। আসলে পেইনলেস হওয়ার ইচ্ছেটাই নেই ওর। অসহ্য মাথার যন্ত্রণায় যদি মনের যন্ত্রণাটা একটু দূরে সরিয়ে রাখা যায়, ক্ষতি কি? আজ অনিরুদ্ধর ছোঁয়ায় পুরনো ইচ্ছেগুলোই আবারও নতুন করে ফিরতে চাইছে বিদিশা। খুব ইচ্ছে করছে আজ অনিরুদ্ধর ছোঁয়ায় স্নিগ্ধ হতে, ওর পুরুষালী হাতের ছোঁয়ায় মনের ক্ষতটায় প্রলেপ দিতে। মাথার যন্ত্রণা আজ আর মনের যন্ত্রণাকে কমাতে পারল না, বরং ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে তুলছিল ওকে। এত যন্ত্রণার মাঝে অনিরুদ্ধর দৃষ্টি, ওর স্বভাবসিদ্ধ ভঙ্গি, আদেশ ভুলতে পারছিল না বিদিশা। এখনো আমার কষ্টের কথা ভাবো অনিরুদ্ধ? এতদিন পরেও আমার মাইগ্রেনের ওষুধের নামটাও মনে রেখেছ? এতদিনের সব হিসেবের শেষের মিলগুলো গড়মিল হয়ে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিল ওকে আজ। পরদিন অটোয় বিদিশাকে দেখে চমকে উঠল অনিরুদ্ধ। এক রাতের যন্ত্রণায় একই চেহারা হয়েছে ওর। চাপা স্বরে বলল, যন্ত্রণাটা কমেনি যখন, আজ তো রেস্ট নিতে পারতে। আমি ঠিক আছি। কাল বাড়ি পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। তোমার থ্যাঙ্কস পাওয়ার জন্য কিছু করিনি তো, যা ভালো মনে হয়েছে তাই করেছি। শোনো, আজ কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। ও তাই? কে নেবে? সেটা নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই। যা বলছি তাই করো। কেন জানে না আজও অনিরুদ্ধর কথার বিরুদ্ধে যেতে মন চাইল না বিদিশার। এমনটা তো হওয়ার কথাই নয়। স্টাফ রুমে ঢুকতেই সকলে ওকে দেখে চমকে উঠল। এ কি চেহারা হয়েছে তোমার? এত শরীর খারাপ যখন, আজ তো না এলেই পারতে। বায়োলজি টিচার সৌরভবাবু বললেন, আজ আপনি রেস্ট নিন, আমরা ক্লাস ম্যানেজ করে নেব। কি বলো অনিরুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আমি 9 আর 11 তো যাব, ওই ক্লাস দুটো আমিই নিয়ে নেব। বাকি ক্লাসগুলো আপনারা ম্যানেজ করে নিন। কথাগুলো বলে আর চোখে বিদিশাকে দেখে চলে যায় অনিরুদ্ধ। স্কুলে ঢোকার পর থেকে কোনো কথা বলার সুযোগই পায়নি বিদিশা। ও বলতেই পারল না আজ শুধুই বড় ক্লান্ত। নিজের শরীর মনের ভার নিজেই বহন করতে পারছে না। চোখ বন্ধ করলে অতীত বর্তমান এক হয়ে পাগল করে দিতে চাইছে। এর থেকে পালানোর কোনো রাস্তাই বোধহয় আর নেই। যন্ত্রণাটা কি একটু কমেছে?
না হলে আজ একবার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চোখ খুলে অনিরুদ্ধকে দেখে ঠোঁটের কোণে অল্প হাসি এনে বলল, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। ওর ক্লান্তি ভরা চোখ দুটো দেখে অনিরুদ্ধর বুকের ভেতরটা ব্যথায় টনটন করে উঠল। ওর ব্যথাতুর চোখ দুটো বিদিশার দৃষ্টি এড়ালো না। টিফিনের সময় সুপর্ণাদি বিদিশাকে বললেন, কাল স্পোর্টসের ফাইনাল, মনে আছে তো বিদিশা? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আসলে তুমি ভীষণ সাধারণভাবে থাকো, কাল একটু সাজগোজ করে এসো। সুপর্ণাদির কথার রেশ ধরে বাকি দিদিমণিরাও প্রায় এক সুরে বললেন, হ্যাঁ বিদিশা, কাল একটু ড্রেস আপ করেই এসো। ওদের কথায় সায় দিলেও বিদিশা কিছুতেই বুঝতে পারল না স্পোর্টসের সাথে সাজের সম্পর্কটা কি। এটা মনে হতেই সবার অলক্ষ্যে হেসে নিল ও। পরদিন সকলের কথা মতো ড্রেস আপ করতে গিয়ে ট্রেন মিস করে পরের ট্রেন ধরে যখন স্কুলে পৌঁছলো, তখন অলরেডি স্পোর্টস শুরু হয়ে গেছে। বিদিশাকে দেখে বহুদিন ধরে অযত্নে প্রায় মরচে ধরে আসা মনের তারগুলো সাত সুরে বসন্ত রাগে বেজে সাতরঙা রামধনু ছড়িয়ে দিল অনিরুদ্ধর আকাশে। পলক পড়ছিল না ওর। সাদা জমির ওপর জারুল ফুলরঙা প্রিন্টের শাড়ি, সাথে কম্বিনেশনের কালো ব্লাউজ, দুই ভ্রুর মাঝখানে ছোট্ট কালো টিপ, লম্বা বিনুনি আর ডান হাতে রোজ গোল্ড ব্যান্ডের ঘড়িতে আজ বিদিশা, শ্রাবস্তির কারুকার্যের বিদিশা। ঈশ্বর ওকে অতি যত্নে মনের মতো করে তৈরি করেছেন। ঘন বাদামি তারার আয়ত ঘন চোখ, টিকালো নাক আর কমলা লেবু রঙা ঠোঁটের এক চিলতে হাসিতে মন কেড়ে নেয় মুহূর্তে। হঠাৎ সৌরভবাবুর গলার আওয়াজে অনিরুদ্ধর চমক ভাঙল। বিদিশা দিদিমণি যে এতটা সুন্দরী আজ না দেখলে জানতেই পারতাম না। আমি কিন্তু জাস্ট ওনার প্রেমে পড়ে গেছি। কিভাবে বলি বলো তো? কথাটা হৃদয়ঙ্গম হতে একটু সময় লাগলো অনিরুদ্ধর। মনে মনে সৌরভবাবুর নাকটা ঘুষিতে ফাটিয়ে দিলেও মুখে হাসি এনে বলল, সময় সুযোগ বুঝেই বলো না হয়। সৌরভবাবু চলে যেতে বিদিশাকে এক ঝলক দেখে মনে মনে ভাবল, তোমার ওই মিষ্টি মুখের আড়ালে যে রণরঙ্গিনী অন্য তুমি আছো তা তো আর সৌরভবাবু জানেন না, বেচারা। হঠাৎ পেছন থেকে সন্দীপবাবু বললেন, আজকের সুযোগটা কাজে লাগাও ভায়া, বলেই দাও দিদিমণিকে। কি বলবো? আমাগো চোখকে ফাঁকি দিতে পারবা না ভায়া। বৈষ্ণব পদাবলী পড়াতে পড়াতে চুলে পাক ধইরা গেল গিয়া, আর পূর্ব রাগ বুঝুম না, এইটা হইতেই পারে না। অলোকবাবুর কথার রেশ ধরে হিস্ট্রি টিচার প্রভাতবাবুও বললেন, ঠিকই বলেছেন, প্রেম না থাকলে ওরকম চোখে তাকানোই যায় না। কোনো মতে ওদের হাত থেকে পালিয়ে স্টাফ রুমে এসেও বিদিশার প্রশংসাই শুনতে পেল। আজ তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে বিদিশা, রোজ তো এভাবে আসতে পারো। বিদিশা মুচকি হেসে মুখটা নামিয়ে নেয়, আর অনিরুদ্ধ বলবে না ভেবেও বলে ফেলে, হঠাৎ সৌন্দর্যের সারপ্রাইজটাই আলাদা দিদি। না হলে সুন্দরের সৌন্দর্যেও বোরডম এসে যায়। এটা আমাদের ম্যাডাম বেশ ভালো বোঝেন। কি ম্যাডাম, ঠিক বললাম তো? এটা তো আমারই বলা অনেক পুরনো কথা, এখনো মনে রেখেছে। অনিরুদ্ধ, এটা ঠিক না। লেগ পুলিং না করে তো একটু প্রশংসা করতে পারতে। ওনাদের কথায় হাসতে হাসতে চলে যায় অনিরুদ্ধ। আজকাল অনিরুদ্ধর কথাগুলো সব সময় অনুরণিত হয়ে চলে মনের ভেতর। কোনো থই খুঁজে পায় না বিদিশা ওর কথার। নিজেকে বড় ক্লান্ত, বিধ্বস্ত মনে হয়। যে জয়ের অহংকারে উইনার ট্রফি নিয়ে চওড়া হাসিতে রক্তের দাগে প্রলেপ দিয়েছিল, আজ সেই জয় প্রতি মুহূর্তে বিদিশাকে ক্ষতবিক্ষত করছে। মনের কাছাকাছি থাকা মানুষগুলো আজ বহু দূরের। যে নিঃসঙ্গতাকে একদিনও পরম বন্ধু বলে বরণ করে নিয়েছিল, আজ সে ক্ষণে না ক্ষণে ওকে ব্যঙ্গ বিদ্রূপের হুল ফোটাচ্ছে। মাঝে মাঝে মনে হয় মৃত্যুর সঙ্গে গাড়ছড়াটা বাঁধলেই বোধহয় ভালো করতো। অনেকদিন পর বিদিশাকে এরকম সাজে দেখলো অনিরুদ্ধ। বিদিশার এই স্নিগ্ধ সাজ মনকে মুহূর্তে শীতল করে দিয়ে কামনা বাসনাহীন প্রেমের জন্ম দেয়, যে প্রেমে ডুব দিয়ে আজও মাথা তুলতে পারেনিও। আজকাল মাঝে মাঝে বড় ক্লান্ত লাগে নিজেকে। মন কেমনের দীর্ঘ রাতগুলো বিবশ করে দেয়। এক দুঃসহ অভিমানে বিদিশাকে জয়ী করে পরাজয়কে সঙ্গী করে একরাশ কালো অন্ধকারে মুখ লুকিয়েছিল অনিরুদ্ধ। তবে বিদিশার চুপচাপ থাকাটাও মেনে নিতে পারছে না। যে মেয়েটা হাসতে হাসতে হঠাৎ অভিমানে ঠোঁট ফোলাতো, আবার অল্প আদরে নরম হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠত, আজ সে বড় অদ্ভুত রকমের শান্ত। উচ্ছল পাহাড়ি ঝর্ণা হঠাৎ শান্ত হয়ে গেলে সেটা বড় বেমানান হয়ে মনকে বিষণ্ণ করে তোলে।
মাসখানেক পর শীতের শেষ আর বসন্তের শুরুতে হাওয়া বদলের সময় অসুস্থ হয়ে বেশ কিছুদিন স্কুলে আসতে পারেনি অনিরুদ্ধ। ওর অ্যাবসেন্সে স্কুলের দিনগুলো বিদিশার কাছে ছিল লক্ষ কোটি যুগের সমান। পেরোতেই চাইতো না। মাঝে মাঝে অনিরুদ্ধর হাসির আওয়াজ কানে ভাসতেই চোখ তুলে তাকিয়ে ভাসা ভাসা স্বপ্ন জড়ানো দুটো চোখের অপেক্ষায় থাকা ওর মনটা বিষণ্ণতায় ভরে যেত। বড় চিন্তা হচ্ছিল অনিরুদ্ধর জন্য, কিন্তু যে শিকলে নিজেকে বেঁধেছে তা ছিঁড়ে বেরোনোর উপায় ওর নেই। প্রায় 7 দিন পর অটোতে অনিরুদ্ধকে দেখে আনন্দে মনটা নেচে উঠলেও তা গোপনে রেখে ভ্রু কুঁচকে রাগত স্বরে বলল, ঠান্ডা যার সহ্য হয় না, রাত পর্যন্ত ছাদে বসে হিম লাগানোটা এমন কিছু ভালো কাজ নয়। একটু সাবধানে থাকলে খুব কি ক্ষতি হয়ে যাবে? চেহারা যা অবস্থা চেনাই যাচ্ছে না, আরো কটা দিন রেস্ট নিলেই তো পারতে। ক্লান্ত হেসে অনিরুদ্ধ বলল, আমি ঠিক আছি, সেরকম কিছু হয়নি, সামান্য জ্বর কাশি। আর তাছাড়া হলেই বা কি, একটা খারাপ মানুষের পৃথিবীতে থাকা না থাকায় কি বা এসে যায়। বিদিশার দিকে তাকাতেই দেখলো ওর পদ্ম পাপড়ি চোখে মুক্তোর মতো জল টলটল করছে। চোখের জল লুকোতে মুখটা নামিয়ে নেয় বিদিশা, আর অনিরুদ্ধ অনুতপ্ত হয়ে বলে, সরি, আমি এটা বলতে চাইনি। ওর কথার জবাব না দিয়ে মুখটা ঘুরিয়ে নেয় বিদিশা, আর অনিরুদ্ধ নিজের ওপর ভীষণ রাগ হতে থাকে। কেন যে বারবার বিদিশাকে কষ্ট দিয়ে ফেলে নিজের অজান্তেই কে জানে। স্কুলে পৌঁছে স্টাফ রুমে বাকিদের আলোচনা থেকে জানতে পারলো অ্যানুয়াল ফাংশনের কথা। সন্দীপবাবু বললেন, আমরা ঠিক করেছি অ্যানুয়াল ফাংশনের দায়িত্বটা এবার বিদিশা দিদিমণি আর অনিরুদ্ধই নিক। কথাটা শুনে এক অজানা অস্বস্তিতে জড়সড় হয়ে গেল বিদিশা। অনিরুদ্ধর সাথে একসাথে কাজ করতে হবে। ওদিকে অনিরুদ্ধ হাসতে হাসতে বলল, কাকে রাজার পাট দিলেন সন্দীপদা? আমি আর ফাংশন? শোনো, রাজার পাট আমরা ঠিক মানুষকেই দিয়েছি। আমি পারবো না রত্নাদি, এসব আমি ভালো বুঝি না। অনিরুদ্ধ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। গানকে সঙ্গী করে যে মেয়ে সুরে ভেসে নতুন নতুন সুর খুঁজে পেত, এ কি সেই বিদিশা? দিদিমণি চুলে পাকি এমনি এমনি ধরছে। এমন সুরেলা গলায় যদি কিছু না হয় তবে কি আমাগো হেরে গলায় হইব? দায়িত্ব আপনিই নেন। এরপর বিদিশার আর কোনো ওজোর আপত্তি চলল না। রিহার্সালের দিনগুলোতে ওদের সম্পর্কের জটিল রসায়নের সূত্রটা অনেকটা সহজ হয়েছে। বিদিশার কাজে সকলেই বেশ খুশি। সৌরভবাবু তো বিদিশার প্রেমে দিবাস্বপ্ন দেখছেন। রিহার্সালের মাঝে বিদিশার চোখ পাকিয়ে তাকানো আর বাঁকা ধনুকের মতো ভ্রু দুটো অল্প কুঁচকে ঠোঁটের কোণে হালকা হাসিতেই ওর মনের ভেতরটা পুড়ে ফেলছে অনিরুদ্ধ। টিফিনের সময় সৌরভবাবু একদিন বললেন, তোমার তো এখন ওনার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, আমার ব্যাপারটা একটু বলো। ধুর, কি যে বলো না তুমি। তোমরা সবাই জোর করলে তাই রিহার্সালে আছি, না হলে উনি তো আমার সাথে কথাই বলেন না। তা ঠিক, দেখি কি করা যায়। সৌরভবাবু চলে যেতেই হাসতে হাসতে রিহার্সালে চলে গেল অনিরুদ্ধ। ফাংশনের জন্য টিফিনে ছুটি হয়ে যাওয়ায় সব টিচাররা রিহার্সাল রুমে চলে এসেছেন। সাধারণ নাচ গানের পাশাপাশি ছোটদের নিয়ে পাগলা দাশু আর বড় ছাত্রীদের নিয়ে শ্যামা নৃত্যনাট্যের রিহার্সাল চলছে। রিহার্সাল শেষ হতেই সকলে হাততালি দিয়ে উঠল। বিদিশা, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, কোনো কমপ্লিমেন্টই এর উপযুক্ত হবে না। ঠিক কইছেন সুপর্ণাদি, আমরা তাহলে রাজা রানীর পাঠ ঠিক লোকেরই দিছি। আপনি কন সন্দীপবাবু? একদম ঠিক, তবে আরো ভালো হবে বিদিশা ম্যাডামের গলায় একটা গান শুনতে পেলে। একটা গান তো আপনাকে শোনাতেই হবে ম্যাডাম। আমি পারবো না স্যার, অনেকদিন অভ্যেস নেই। আপনার কোনো কথাই শুনবো না ম্যাডাম, শেখা জিনিস কেউ কখনো ভোলে না, গান তো আপনাকে শোনাতেই হবে। জলদগম্ভীর কণ্ঠে হেড স্যারের কথার পর আর কোনো আপত্তির অজুহাত চলল না বিদিশার। চোখ তুলে অনিরুদ্ধর চোখে মুখে চাপা হাসি দেখে রাগ সামলাতে সঞ্চয়িতায় মুখ লুকোলো বিদিশা। অনিরুদ্ধ, তোমার মাউথ অর্গানটাও নিয়ে এসো। সন্দীপদার কথার রেশ ধরে সকলে চাপাচাপি করায় রাজি না হয়ে উপায় রইল না ওর। ফাংশনের দিন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকায় বিদিশার ব্যস্ততা ছিল তুঙ্গে। সকলের সাথে সহজ স্বাভাবিক ব্যবহারে পুরনো বিদিশাকে আবার খুঁজে পেয়েছে অনিরুদ্ধ। এই বিদিশা ওর দেখা সেই মেয়েটা যার সরলতা ওর মুগ্ধতাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে। আজ বহুদিন পর সেই চেনা রূপে বিদিশাকে দেখে নতুন করে প্রেমের বাঁধনে আবার বাধা পড়ল অনিরুদ্ধ। ওর এই শান্ত মন ভুলানো রূপে অদ্ভুত এক আকর্ষণ রয়েছে। ওর এই স্নিগ্ধ রূপ দীর্ঘদিন ধরে মনের কোণে ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনকে এক নিমেষে নিভিয়ে দিয়ে শান্তির প্রলেপ লাগিয়ে দেয়। স্থানকাল সব ভুলে নির্নিমেষে তাকিয়ে রইল অনিরুদ্ধ ওর দিকে। তাকিয়ে থাকতে থাকতে সময়টা যে চলে যাবে, সুযোগের সৎ ব্যবহারটা করেই ফেলো আজ।
না মানে এমনি, কি যে বলেন না আপনারা। ঠিকই কইছে ভাই, একেবারে ঠিক কইছে, পদাবলীর পরের পর্যায়ে চলেই যাও, বেস্ট অফ লাক। অলোকবাবুর কথা শেষ হতেই প্রায় এক প্রকার দৌড়ে পালালো। আমার চোখের ভাষা সবাই পড়তে পারছে। তুমি কি কিছুই বোঝো না বিদিশা? স্যার চলুন, আমাদের পাগলা দাশুর জন্য রেডি করবেন না? ক্লাস 7-এর সৌভিকের কথায় বাস্তবে ফিরে এসে অনিরুদ্ধ বলল, হ্যাঁ চলো, তোমরা সবকিছু নিয়ে রেডি হও, আমি আসছি। দূর থেকে অনিরুদ্ধকে গ্রিন রুমের দিকে আসতে দেখে বিদিশা হারিয়ে যায় সেই প্রথম দেখার দিনটায়। সেদিনের মতো আজও অনেক মেয়েরই হার্টবিট বাড়িয়ে দেয়ও। আমন্ড কালারের পাঞ্জাবি, নীল জিন্স, ব্যাক ব্রাশ করা চুল আর নেভি ব্লু ফ্রেমের সরু চশমায় অনিরুদ্ধকে আরও গ্ল্যামারাস দেখাচ্ছে। প্রায় 6 ফুট হাইটের সুপুরুষ অনিরুদ্ধর ব্যক্তিত্বটাও বড় আকর্ষণীয়, মনোমুগ্ধকর। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসা স্বপ্নে দেখা রাজপুত্র, যার জন্য মেয়েরা বরমাল্য সাজিয়ে যুগ যুগ ধরে অপেক্ষায় থাকে, তার সাথে অনিরুদ্ধর কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছিল না বিদিশা। আজ বিদিশা দূর থেকে মন ভরে দেখছিল ওকে। অনিরুদ্ধ গ্রিন রুমের কাছাকাছি আসতেই ছেলে মেয়েদের চাপা আলোচনা কানে এলো বিদিশার। স্যারকে একদম ফিল্মের হিরোর মতো দেখাচ্ছে বল। যা বলেছিস, স্যার সিনেমা করলে কিন্তু বেশ ভালোই হতো। কি ভালো হতো, তখন তো আর সামনাসামনি দেখতে পেতিস না, তার থেকে এই ভালো। অনিরুদ্ধ ঢুকতেই ওদের কথা শুনে অপাঙ্গে ওকে দেখে হাসতে হাসতে স্টাফ রুমের দিকে চলে যায় বিদিশা। বিদিশার বাঁকা চোখের দৃষ্টি আর ভুবন ভোলানো হাসি অনিরুদ্ধর মনে ঝড় তুলে দিয়ে যায়। স্টাফ রুমে উপস্থিত সবাই অনিরুদ্ধর আলোচনায় ব্যস্ত। আজ অনিরুদ্ধকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। প্রেমে টেমে পড়লো নাকি? ও তো এমনিতেই সুন্দর, আমাদের চেনা অনেকেই ওকে নিয়ে স্বপ্নে বিভোর। কিন্তু ও নিজে তো ভোলা মহেশ্বর, ওর পার্বতীর খবর আমাদের অজানা। অন্যদের মুখে অনিরুদ্ধর প্রশংসা শুনতে একটুও ভালো লাগছিল না বিদিশার। যার সবটুকু শুধু ওর, তার রূপের তারিফ অন্য কারোর কাছে শুনলে বড্ড রাগ হয়। নিজের অধিকারের সীমানায় অনধিকার প্রবেশ বদার করতে পারে না ও। বিদিশার এই ছেলে মানুষীটা অনিরুদ্ধর ভীষণ প্রিয় ছিল। এটা নিয়ে বিদিশার সাথে মজা করতে ছাড়তো না ও। এটা মনে হতে আবারও অন্যমনস্ক হয়ে পড়ল বিদিশা। ম্যাডাম, স্যার ডাকছেন আপনাকে। শ্যামা শুরু হবে। ক্লাস 12-এর অয়নিকার ডাকে সম্বিত ফিরে পেল বিদিশা। ওর সাথে গ্রিন রুমে আসতেই অনিরুদ্ধর চোখে চোখ মিলতেই ওর অদ্ভুত আনমনা দৃষ্টিতে অনিরুদ্ধ অবাকই হলো। অনিরুদ্ধর গম্ভীর কণ্ঠের অনবদ্য বাচনভঙ্গিমায় শ্যামা এক আলাদা রূপ পেল। ওর বলা প্রতিটি কথা বিদিশার বুকের মধ্যে ধ্বনিত হচ্ছিল। ভীষণ ইচ্ছে করছিল এক দৌড়ে অনিরুদ্ধর কাছে গিয়ে ওর আবেশে নিজেকে জড়িয়ে নিতে। স্থান কালের কোনো বাধা থাকছিল না আজ আর। বিদিশার এই ভাব বিহ্বল দৃষ্টির অর্থ খুঁজে পাচ্ছিল না অনিরুদ্ধ। বিদিশাকে আজ অন্যরকম দেখাচ্ছে। ওর এই দৃষ্টি আমি চিনি না, বড় চিন্তা হচ্ছিল অনিরুদ্ধর। অনুষ্ঠানের শেষের দিকে মাইকে নিজের নাম শুনে ভাব বিহ্বলতা কাটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে। বিদিশার গাওয়া ধীরে 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 বও ওগো উতল হাওয়া গানটা পুরো পরিবেশকে শান্ত করে দিল। অনেকদিন পর বিদিশার গান শুনল অনিরুদ্ধ। বিদিশার সুরের জাদুতে মোহিত হয়ে যেত। ওর সুরের মূর্ছনায় অনিরুদ্ধর সারাটা বেলা কেটে গিয়ে কখন যে রাতের জোনাকি আর চাঁদ পাল্লা দিয়ে আলো জ্বালানোর প্রতিযোগিতায় নামতো টেরই পেত না ও। আর অপেক্ষা করো না ভাই, বলে দাও মনের কথাটা। ভালোবাসা বড় অভিমানী, ওরে ভালোবেসে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে হয়। আর দেরি করো না। অনিরুদ্ধ কিছু বলার উপক্রম করতে অলোকবাবু বললেন, আমার কোনো অজুহাত দিও না। তোমার চোখ কইছে তুমি ওনারে ভালোবাসো, তোমারে প্রেম বড় পবিত্র। আর কোনো কথা না বলে মুখটা নামিয়ে নেয় অনিরুদ্ধ। হঠাৎ নিজের নাম কানে আসতেই নিজেকে সংযত করে মঞ্চের দিকে পা বাড়ালো। গান শেষ হতেই স্টাফ রুমে চলে আসে বিদিশা। গান করতে করতে উল্টো দিকের চেয়ারে বসে থাকা অনিরুদ্ধর দিকে চোখ চলে যাচ্ছিল বারবার। ওর অন্তর্ভেদী দৃষ্টির সামনে আজ বিদিশা বড় অসহায় হয়ে যাচ্ছিল। অনিরুদ্ধর নাম কানে আসতে নিজের অবচেতনেই সচেতন হয়ে উঠল। অনিরুদ্ধর মাউথ অর্গানে অলোকে কুসুমে না দিও সখী শিথিল করবি বাঁধিও কাজল বিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিও। সুরটা কানে আসতেই বিদিশার শরীরের প্রতিটি শিরায় রক্তকণিকাগুলো দাপাদাপি শুরু করে দিল। ওর প্রিয় গানের সুরেই আজ মাউথ অর্গানে সুর তুলেছে অনিরুদ্ধ। খুব একা থাকতে ইচ্ছে করছে বিদিশার। তোমার ভালোবাসায় ভরানো এই গানের সুরেই আমি পাগল হতাম। সেই পাগল করা সুর
আজ কেন বাজালে অনি? অনিরুদ্ধর মনের সবটুকু নিংড়ে দিয়েছে গানে। আজ নিজেকে কিছুতেই সংযত করে রাখতে পারছিল না বিদিশা। অঝোর ধারায় ওর চোখের জল, কপোল, চিবুক, গলা ভিজিয়ে বুকের মাঝে মিশে যাচ্ছিল। কোনো হুঁশ ছিল না ওর। হঠাৎ অনেকের কথাবার্তার আওয়াজে সম্বিত পেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে খবরের কাগজের পাতায় মুখ লুকোলো। ফাংশনের শেষে সকলের চোখ এড়িয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ল বিদিশা। ট্রেন থেকে নেমে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এসে বসল। আজকের অনিরুদ্ধকেই তো এতদিন ধরে মন গোপনে বড় যত্নে আদরে সাজিয়ে রেখেছে বিদিশা। আজ তাকে চোখের সামনে দেখে নিজেকে আর স্থির রাখতে পারছে না। অনিরুদ্ধর কণ্ঠে শ্যামার প্রতিটি শব্দ ওর বুকের মধ্যে অনুরণিত হচ্ছে। রবি ঠাকুরের বজ্র সেনের শ্যামা আজ ও নিজেই। অনিরুদ্ধর বলা প্রতিটি শব্দ মাউথ অর্গ্যানে বাজানো সুর ওকে পাগল করে দিয়েছে। এতদিনের জমে থাকা সব যন্ত্রণা বাঁধ ভেঙে চোখে নোনতা জল ভাসিয়ে দিচ্ছে ওর সব অহংকার। নিঃস্ব হয়ে যাচ্ছে ও। এভাবে কতক্ষণ বসেছিল সে হিসেব শুধুই সময়ের খাতায়। আরে বিদিশা না তুমি এখানে, মানে চন্দননগরে? তাড়াতাড়ি চোখের জল মুছে ঘাড় ঘুরিয়ে দেখল অনিরুদ্ধর ঘনিষ্ঠ বন্ধু পল্লব বসু। হ্যাঁ, এখানে চাকরি নিয়ে এসেছি। তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, বেশ কিছু কথা বলার ছিল। অবাক বিদিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে পল্লব বলল, সেদিন বিনা অপরাধে শাস্তি পেয়েছিল অনিরুদ্ধ। ওকে সেদিন ভুল বুঝেছিলে তুমি। এসব কথা আমি আর শুনতে চাই না পল্লবদা, কিন্তু আজ যে তোমাকে সত্যিটার সামনে দাঁড়াতেই হবে বিদিশা। মিথ্যেটাকে সত্যি করে তোমাকে জিতিয়ে বুকের মধ্যে একরাশ কষ্ট লুকিয়ে রেখে ও অপেক্ষা করছে সেই দিনটার, যেদিন সত্যিটা জেনে সব অভিমান ভুলে ওর যন্ত্রণার রাতগুলোকে আলোয় ভরিয়ে দেবে তুমি। আমি কিছু বুঝতে পারছি না। তুমি বোধহয় জানো না, আমি, অনিরুদ্ধ, রজত, সমীর আর শোভন পাঁচজন দিশা নামে একটা এনজিও চালাই। নারী পাচারকারীদের হাত থেকে অসহায় মেয়েদের উদ্ধার করে সমাজের মূল স্রোতে ফেরানোটাই আমাদের কাজ। শুধু তুমি চিন্তা করবে বলেও সবটা লুকিয়েছিল। অনিরুদ্ধর চেহারাটা কাজে লাগিয়েছিলাম। গোপন সূত্রে খবর পেলেই এই কাজে ইনভলভড মেয়েদের সাথে রিলেশনে জড়াতো অনিরুদ্ধ। তারপর সুযোগ বুঝে পুলিশের সাহায্যে ওদের রেস্কিউ করে হোমে পাঠিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি। তবে অভিনয় করলে ওর মনে কোনো কলুষতা নেই, ও শুধু তোমাকেই ভালোবাসে। রেস্টুরেন্টে তুমি ওর সাথে যাকে দেখেছিলে সে এখন পুলিশ কাস্টাডিতে। সেদিন ওই মেয়েটির সাথে না থাকলে নিষ্পাপ ফুলের মতো বাচ্চা মেয়েগুলোকে উদ্ধার করা যেত না। এই সত্যিটা তোমার জানার ভীষণ প্রয়োজন বিদিশা। এভাবে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। তুমি সবটা জেনে যা ভালো মনে হয় করো। পল্লবদার কথাগুলো শোনার পর সব কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল বিদিশার। অনিরুদ্ধকে সেদিন বলা প্রতিটি কথা দ্বিগুণ শ্লেষে বুকে এসে বিচ্ছিল ওর। যে চোখের না বলা স্বপ্নে বিভোর থাকতো। এত বড় ভুল কিভাবে করলো বিদিশা? কোনো প্রতিবাদ না করে সব অপরাধের বোঝা মাথায় নিয়ে বিদিশা ঠুনকো অহংকারের মর্যাদা রাখতে মাথা নিচু করে চলে গিয়েছিল অনিরুদ্ধ। এত কষ্ট দিয়েছি আমি ওকে। ওর নীরব থাকার অন্য মানে কি করে করলাম? অনির চোখের ভাষা বুঝতে এতটা ভুল হলো কি করে? এই সব ভাবতে ভাবতে অপরাধী ভারাক্রান্ত শরীরটাকে নিয়ে টলতে টলতে ঘরে এসে কোনো রকমে বিছানায় নিজেকে এলিয়ে দিল। আজ সারাটা দিন বিদিশার আচরণ ভীষণ অস্বাভাবিক লাগছিল অনিরুদ্ধর। ফাংশনের শেষে সকলের চোখ এড়িয়ে চলে যাওয়াটা বিদিশার স্বভাব বিরুদ্ধ। মনটা বড় অস্থির লাগছিল। ভীষণ চিন্তা হচ্ছিল বিদিশার জন্য। কি মনে করে বাড়ি না গিয়ে দিশার অফিসে চলে এলো অনিরুদ্ধ স্কুলের ফাংশনের জন্য। এদিকে কটা দিন মন দিতে পারেনি। অফিসে আসতেই পল্লবদা বলল, আজ বিদিশার সাথে দেখা হলো, তুই রাগ করিস না, ওকে আজ সত্যিটা বলেই দিলাম। কি বলছো তুমি? কেন বললে ওকে? পল্লবদা ঠিকই করেছে অনি। যে দোষে তুই দোষী না তার বোঝা কতদিন বইবি? রজতের কথার রেশ ধরে শোভন বলল, এটা ভালোই হয়েছে রে, সত্যিটা জানা ওর প্রয়োজন ছিল। দেখবি এবারও ঠিক ফিরে আসবে তোর কাছে। ওদের কোনো কথাই কানে যাচ্ছিল না অনিরুদ্ধর। পাগলের মতো ফোন করে যাচ্ছিল বিদিশাকে। বিদিশার ফোনটা বেজে বেজে একসময় ক্লান্ত হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ অস্থিরভাবে পায়চারি করছিল ঘরের মধ্যে। কি রে, কি হয়েছে? এরকম করছিস কেন? ও ফোনটা ধরছে না রে।
একটু থমকে দাঁড়িয়ে অনিরুদ্ধ আমি একটু আসছি বলেই বেরিয়ে গেল। ঝড়ের গতিতে গাড়িটা নিয়ে বিদিশার ফ্ল্যাটের সামনে এসে বারবার কলিং বেল বাজিয়েও কোনো সাড়া পাচ্ছিল না। বাধ্য হয়ে সিকিউরিটির সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখলো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না অনিরুদ্ধ। সোফায় শুয়ে আছে বিদিশা, একরাশ কালো চুল মাটিতে লুটোচ্ছে, চোখের জলের দাগ শুকিয়ে শুধু চিহ্ন রেখেছে, আর বাঁ হাতের কবজি থেকে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ে খোলা চুলের সাথে মিশে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য চারিদিক অন্ধকার হয়ে গেল অনিরুদ্ধর। অনেক কষ্টে নিজেকে সংযত করে বিদিশাকে পাজা গোলা করে বুকের মাঝে মিশিয়ে উদ্ভ্রান্তের মতো হাসপাতালের দিকে দৌড়লো। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় একটা ছোট অপারেশনের প্রয়োজন হয় বিদিশার। ডাক্তারবাবুর কথা মতো হসপিটালের সব ফর্মালিটিসগুলো পূরণ করার সময় রিলেশনশিপের জায়গাটা ফাঁকা রেখে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। স্যার, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করুন, বেশি দেরি হয়ে গেলে পেশেন্টের কন্ডিশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। রিসেপশনিস্ট মেয়েটির ডাকে অন্য জগতে চলে যাওয়া অনিরুদ্ধ বাস্তবে ফিরে এসে কয়েক মুহূর্ত ভেবে ফর্মটা জমা দিয়ে অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ালো। ইতিমধ্যে পল্লব, রজতরাও চলে এসেছিল। সরি রে ভাই, তোর ভালো করতে গিয়ে যে এমনটা হয়ে যাবে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে। নিজেকে দোষ দিও না পল্লবদা, ওর অভিমানকে আমি বড্ড ভয় পাই। আজ সারাদিন ভীষণ অন্যমনস্ক ছিল, তারপর এত বড় একটা সত্যের ভার আর নিতে পারেনি। এক্সকিউজ মি। কথার মাঝখানে ছেদ পড়তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই পুলিশ অফিসারকে দেখে একটু অবাক হয় অনিরুদ্ধ। আরে অনিরুদ্ধবাবু, আপনি এখানে? যে ভদ্রমহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন উনি কি আপনার কোনো আত্মীয়া, নাকি অন্য কোনো ব্যাপারে? আমরা তো থানায় ডায়েরি করিনি। তাহলে এসব কেসে হসপিটাল পুলিশে ডায়েরি করে শুনেছি। উনি সিঙ্গেল থাকতেন। অনিরুদ্ধ মুখ নিচু করে থাকায় অফিসার বললেন, জানি এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু বুঝতেই পারছেন, ইটস আওয়ার ডিউটি। পুলিশের চাকরির এতদিনের অভিজ্ঞতার চোখে অনিরুদ্ধর যন্ত্রণাকাতর মুখ দেখে যা বোঝার বুঝে নিয়ে ওর কাঁধে হাত রেখে অফিসার বললেন, ইটস ওকে অনিরুদ্ধবাবু, আপনাকে আমি চিনি, যা জানার ছিল আমার জানা হয়ে গেছে। টেক কেয়ার অফ ইয়োর প্রেশিয়াস হারনেস। অফিসার চলে যাবার কিছু পর ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে বললেন, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও, বাট বুঝতেই পারছেন অনেকটা রক্ত বেরিয়ে গেছে, শি ইজ ভেরি টায়ার্ড। ওনাকে সেডেটিভ দেওয়া হয়েছে, কাল সকালে ওনার সাথে দেখা করবেন। ওকে, গুড নাইট। বিদিশা তো ঠিকই আছে, কাল সকালের আগে যখন দেখা করতে দেবে না, এখানে থেকে কি করবি, কাল সকালে চলে আসবি। না রে শোভন, তোরা যা, ওকে একা রেখে আর কোথাও যাব না, ওকে সঙ্গে নিয়ে একেবারে ফিরবো। সকলে চলে যেতে নিজেকে আর সামলাতে পারল না অনিরুদ্ধ। একটা চেয়ারে বসে দুই হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। বিদিশার ওই চেহারাটা মনে পড়লেই শিউরে উঠছে অনিরুদ্ধ। বিদিশার কিছু হয়ে গেলে? বিদিশা নেই এটা কখনো ভাবতেই পারে নাও। দূরে থাকলে ওর অস্তিত্ব ছিল, কিন্তু বিদিশাহীন এই পৃথিবী ওর কাছে মরীচিকাহীন মরুভূমির মতো। বন্ধ চোখে বিদিশাকে দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে একটা নতুন ভোর ঝলমলে দিন নিয়ে এলো বুঝতেই পারেনি অনিরুদ্ধ। পরদিন সকালে নিজেকে হসপিটালে দেখে অবাক হয়ে গেল বিদিশা। ওর ঘুম ভাঙতে দেখে সিস্টার মুচকি হেসে জানতে চাইল, কেমন আছেন এখন? ভালো, কিন্তু কে নিয়ে এলো আমাকে? আপনার হাজবেন্ড কাল থেকে এখানেই আছেন, ভীষণ ভালোবাসেন উনি আপনাকে। কোনো উত্তর না দিয়ে বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ চেনা স্পর্শে চোখ তুলে তাকাতেই এক মুঠো সিঁদুরে ওর নেই সিঁদুরের সিঁথিটা রাঙিয়ে দিল অনিরুদ্ধ। এটা কি করলে? তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই আমার? বড্ড বেশি ছেলে মানুষই করছিলে, সেটা বন্ধ করে দিলাম। বিদিশা ওর বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল অনিরুদ্ধকে। বিদিশা একটু সুস্থ হতেই নতুন করে সাত পাকে বাধা পড়ল দুজনে। বৈষ্ণব পদাবলী কোনো কাজেই লাগলো না, তোমাগো প্রেম দেখা নতুন পদাবলী লিখতে হইব। ঠিক বলেছেন অলোকবাবু, এদের প্রেম শিব পার্বতীর প্রেম। ওনাদের কথায় সকলে সায় দিয়ে হো হো করে হেসে উঠল, আর নববধূ সাজের লাল বেনারসি আর মাথাভর্তি লাল সিঁদুরে রাঙা বিদিশার লজ্জামাখা মুখটাও লাল হয়ে উঠল। অনুষ্ঠান শেষে বাসরে বিদিশার মুখের ঘোমটা সরিয়ে চিবুকটা তুলে অপলকে তাকিয়ে রইল অনিরুদ্ধ। লজ্জায় বিদিশার চোখের পাতা তীর তীর করে কাঁপতে লাগলো। দুহাতের পাতায় ওর মুখটা সযত্নে তুলে কপালে কাপা চোখের পাতায় লজ্জা রাঙা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল,
পুরনো বরকে নতুন করে বিয়ের ইচ্ছেটা আগে বললে এতদিন অপেক্ষা করতে হতো না। অনিরুদ্ধর ছোঁয়ায় শিউরে ওঠা বিদিশা ধ্যাত বলে নিজেকে ওর চওড়া পুরুষালী বুকের সাথে মিশিয়ে দিল। নায়ক নায়িকা ওদের বাসর প্রেমের জোয়ারে ভরিয়ে তুলুক, আমরা ততক্ষণ নবদম্পতির সুখী সুন্দর দাম্পত্য আগামীর কামনা করি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।